This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। এবার আসবো বিস্তারিত খবরে। দেখুন, রাজনৈতিক জমি দখলের কারণে খুন হতে হলো দুলালকে। মালদা শহর তৃণমূলের সভাধিপতিকে রাতভর জিজ্ঞাসাবাদ পুলিশের। নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার দুই ভাইকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ এসপি। সরাসরি কথা বলবো, আমাদের সহকর্মী সুব্রতোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রতোষ, কি কারণ উঠে আসছে? রাজনৈতিক কারণই কি এই দুলালের খুনের পেছনে? দেখো, এখন কথা উঠছে এটাই যে মালদা শহরের বিশেষ করে মহানন্দা কলোনি, ঝলঝলিয়া ইত্যাদি বা ভবানী মোড়, এই যে জায়গাটা বা স্টেশন সংলগ্ন জায়গা, স্টেশন রোড থেকে শুরু করে এই সম্পূর্ণ এই জায়গাটা, এটা মূলত সোনার খনি হয়ে উঠছিল। এই সোনার খনি কথাটা ব্যবহার করা হচ্ছে কারণ ওখানে এতটাই এই সমস্ত জায়গার দাম বেড়ে যাচ্ছিল, বিভিন্ন মল তৈরি হচ্ছিল, প্রচুর, মানে ওই জায়গাটা ক্রমশই কিন্তু একটা অন্য রূপ নিচ্ছিল এবং খুব স্বাভাবিকভাবেই সেখানে প্রমোটারদের একেবারে নজরে আসছিল। এর পাশাপাশি যেটা সেখানে আরও বেশি উল্লেখযোগ্য যে সেই সমস্ত এলাকাতে রেলের ঠিকাদারি, রেলের রেক ওঠানামা করানোর জন্য যে সমস্ত কাজ বা টেন্ডার পাওয়ার কথা, সেই সমস্ত বিষয়গুলো, রেলের ট্রান্সপোর্টের জন্য যে কাজ, সেই কাজ পাওয়া নিয়ে একটা সেখানে কিন্তু একটা মাফিয়া রাজি বলো বা কিছু ক্ষমতা দখল করে থাকা একদল কেউ মানে লোক থাকা, সমস্ত এই বিষয়টা কিন্তু ওখানে একটা আলাদা জগৎ। আর সেই জগৎটার উপরেই কিন্তু ক্ষমতা দখল করার একটা প্রচেষ্টা। একই সাথে রাজনৈতিক নেতারা, যারা নেতা ছিলেন, তারাই কিন্তু সেখানকার মাথা হয়েছিলেন। ওখানে ছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি একসময় ছিলেন, তার আগে বাপিকর ছিল, বাপিকর মারা যাওয়ার পরে নরেন্দ্রনাথ তিওয়ারির পরে সেখানে ক্রমশই পুরো প্রভাব বিস্তার করে নেন দুলাল সরকার। ফলে নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে দুলাল সরকারের একটা সংঘাত বাঁধে এবং সেই সংঘাতটা গত পুরসভা নির্বাচনের পরেও মানে আহত হন এই নরেন্দ্রনাথ তিওয়ারি। তো এই পুরো এই ঘটনার পর থেকেই দুজনের মধ্যে একটা বিবাদ চলছিল, কিন্তু এই বিবাদ চলার সাথে সাথে এর সুযোগ কিন্তু আরও অন্য কেউ নিচ্ছিলেন। জেলার বা এই শহরের অন্য কোনো নেতা, তারাও কিন্তু সেই সুযোগটা নিচ্ছিলেন। এখন সেই সুযোগটা নিয়ে কার কতটা লাভ, আর কোন আরেকজন প্রভাবশালী নেতা রয়েছেন যার এদের সংঘাতের জন্য তার লাভ হয়, সেটা কিন্তু খুঁজে দেখছে পুলিশ। একেবারে সেই তদন্তেই পুলিশের নজর রয়েছে। অনেক ধন্যবাদ তোমায়, তুমি নজর রাখো। পাশাপাশি নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার ভাইয়েরা কি বলছেন শুনুন। কারোর মৃত্যু কামনা করিনি, কোনোদিন মৃত্যুর রাজনীতি করিনি। ব্লেম দেওয়া হচ্ছে, মানুষের মন তো আমরা বলতে পারবো না, কিন্তু হয়তো আমাকে ভিক্টিমাইজ করার জন্য বলা হচ্ছে। ঠিক আছে, পুলিশ তদন্ত করছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সত্যটা একদিন বেরিয়ে আসে। এই সত্য বেরোনোর অপেক্ষায় বসে আছি, যার জন্যে আমরাও বড় মাহাতো এবং স্বপ্নে ভাবিনি যে এটা কোনোদিন আমাদেরকে ফেস, আর অপেক্ষায় আছি যে সত্যিটা বেরিয়ে আসুক। অবশ্যই চাই, আমিও চাই তদন্ত হোক, সত্যিটা উঠে আসুক। মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশে পুলিশ প্রশাসনের উপরে ভরসা আছে, প্রশাসনের উপরে ভরসা আছে। কেউ ফাঁসাতে পারে, যদি ফাঁসিয়ে দিয়ে আমাদেরকে ফাঁসিয়ে দিতে পারে, ওটাই হলো। মানে নরেন্দ্রনাথ তিওয়ারি কেউ, হ্যাঁ, নরেন্দ্রনাথ তিওয়ারিকে টার্গেট করাই আর কি, আরও তার সাথে তার পরিবারকে ফাঁসাচ্ছে। কারণ কারা করছে তারা তো বলতে পারছি, সেটা প্রশাসন দেখছে, প্রশাসন দেখবে। মানে আপনাদেরকে একটা ফাঁসানোর চেষ্টা। হ্যাঁ, 100% শিওর, আমরা কেউ এর মধ্যে অপরাধী নাই। মানে তৃণমূলেরই একটা অংশ আপনাকে। এখন কে করছে সে দাদা বলতে পারবো না, কারণ আমি কোনো দল করি না, কোনো দলের। নরেন্দ্রনাথ তিওয়ারি তো দল করেন। হ্যাঁ, উনি দল করেন, এখন উনার ব্যাপার। উনি এখন 2022 থেকে উনার হার্ট অ্যাটাকের পর থেকে উনি খুব অসুস্থ ছিলেন, তারপর থেকে একটু অ্যাক্টিভ কম ছিলেন। প্রশাসন ডাকছে, আমরা কোঅপারেট করছি। ফের জালে তারিকুল ওরফে সুমন। মুক্তির আগে জঙ্গি যোগ স্পষ্ট হলো। বহরমপুর জেলে খাগড়াগড় কাণ্ডে ধৃত তারিকুলের সাজার মেয়াদ শেষ হয় গত বছর নভেম্বর মাসে। 2015 থেকেই বহরমপুর জেলে বন্দী এই তারিকুল। তবে বাংলাদেশি হওয়ায় সাজার মেয়াদ শেষ হলেও ছাড়া হয়নি তারিকুলকে। তার বাংলাদেশের ঠিকানা যাচাইয়ের প্রক্রিয়া শুরু করে বহরমপুর জেল কর্তৃপক্ষ।
তাকে ছাড়ার আগেই ফের আরও একবার জঙ্গি যোগ স্পষ্ট হওয়ায় তারিকুলকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। সূত্রের খবর বলছে যে ঝাড়খণ্ডেও জঙ্গি সংগঠন তৈরির চেষ্টা করছিল এই তারিকুল। বহরমপুর জেলা থেকে কি আনসারুল্লাহ বাংলা টিমকে বাংলার বিভিন্ন জেলায় অ্যাক্টিভ করতে সক্রিয় ছিল জেএমবির জঙ্গি তারিকুল ইসলাম? প্রশ্ন উঠছে কিভাবে আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে জামাত উল মুজাহিদিনের যোগাযোগ রয়েছে, আদেও রয়েছে কিনা, এবং কোথায় কোথায় ছড়িয়েছে এই নেটওয়ার্ক, এই জাল, প্রশ্নচিহ্ন থাকছে। সবকিছুই জানতে তারিকুলকে হেফাজতে নিয়ে এবং সাজিবুল মুস্তাকিনের সামনে বসিয়ে জেরা করতে চাইছেন বেঙ্গল এসটিএফ এর আধিকারিক। কথা বলবো, আমাদের সহকর্মী কৌশিক ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, তারিকুলকে নিয়ে নানান প্রশ্ন উঠছে এবং তারিকুলকে কেন্দ্র করে এই যে প্রশ্নগুলো সামনে আসছে তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। একদমই তাই। মুক্তির আগে কিন্তু তার আবার জঙ্গি যোগ পেয়েছে এবং যে জঙ্গি যোগ, যে জেএমবি জঙ্গি তারিকুল ইসলাম খাগড়াগড় এবং বুদ্ধগয়ার বিস্ফোরণে অন্যতম যুক্ত এবং তিনি জেলে বলছে যে ছক করছিলেন সেটা জানতে পেরেছিল এসটিএফ। আনসারুল্লাহ বাংলা টিমের 2 সদস্য আব্বাস আলী ও মিনারুল শেখদের জিজ্ঞাসাবাদের পর এই তারিকুল ইসলামের নাম উঠেছে এবং তারিকুলের সঙ্গে সঙ্গে আরো জেলবন্দি 9 জনের নাম উঠে। তবে জেল থেকে মুক্তি পাওয়ার কথা, তার প্রক্রিয়া যে শুরু হয়ে গেছে এবং জেলে মুক্তি হওয়ার পর বাংলাদেশ বাড়ি হওয়ার কারণে যে তার যে বিদেশস্তরীয় নীতি থাকে সেই কারণে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলছিল। কিন্তু তারই মধ্যে এই জঙ্গি যোগ এবং যেটা মনে করা হচ্ছে তিনি বাংলাদেশ ফিরলেও হয়তো তিনি যে কোনো প্রকারে ভারতে ফিরে আসতেন এবং সেখানে বিভিন্ন নাশকতা ছক করতেন। এছাড়া পাশাপাশি তার আর একটা বড় যোগ পাওয়া গেছে যে ঝাড়খণ্ডে তার শ্বশুর বাড়ি হওয়ার সুবাদে সেখানেও কিন্তু জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি করার চেষ্টা করছিল। মুর্শিদাবাদে লাগোয়া যে ঝাড়খণ্ডী রয়েছে সাহেবগঞ্জ এলাকায় তার শ্বশুর বাড়ি এবং সেখানেও জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি করার চেষ্টা করছিল, এমনটাই জানতে পেরেছে এসটিএফ এর গোয়েন্দারা। এই তারিকুল ইসলাম সহ বাকি আরো যে 9 জন জেএমবি জঙ্গি যারা রয়েছে তারা আনসারুল্লাহ বাংলা টিমের হয়ে কাজ করছিল এবং এখানে স্লিপার সেলের সংখ্যা বৃদ্ধি করা যেমনটা ছিল এবং স্পষ্টত জেল থেকে বেরিয়ে তারা যেন রিমোট কন্ট্রোলে বিভিন্ন জায়গায় নাশকতা করতে পারে এবং তাদের সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম আরো বাড়িয়ে তুলতে পারে, এটাই তাদের লক্ষ্য ছিল। বেশ, অনেক ধন্যবাদ তোমায়।